ভাষা আন্দোলনের প্রথম সংগঠন, ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। সবাই খাতায় একটু লেখেন, তমুদ্দুন মজলিস। যদিও এগুলো আগে আমি কিন্তু ক্লাসে কিন্তু বলেছি, আজকে হচ্ছে রিভিশন ক্লাস এবং হচ্ছে যেগুলো অনেক জিনিস জানার মধ্যেও কিন্তু চলে আসবে। তো তারপরে হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ সবাই হচ্ছে খাতা একটু নোট করে রাখেন। ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি? তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস গঠিত হয় কবে? তমুদ্দুন মজলিস গঠিত হয় 1 সেপ্টেম্বর 1947। এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এরকম আসতে পারে, ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? তমুদ্দুন মজলিস। বা এভাবে আসতে পারে, তমুদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান? তমুদ্দুন মজলিস হচ্ছে একটি সাংস্কৃতিক। তমুদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান? একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটা কার নেতৃত্বে গঠিত হয়? এটা হচ্ছে অধ্যাপক আবুল কাসিম। অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে কিন্তু তমুদ্দুন মজলিস গঠিত হয়। এবং আবুল কাসিম কে ছিলেন? আবুল কাসিম ছিলেন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, অধ্যাপক। এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের এই ভাষা আন্দোলনের রিলেটেড হচ্ছে যখন 21 ফেব্রুয়ারি থেকে শুরু করে আমাদের ভাষার মাস কিন্তু পুরাটাই অধিকাংশ সময় যেগুলো ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ জিনিস ছিল আমরা কিন্তু রিলস আপডেটের মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। রিলস আপডেট কিন্তু সর্বোচ্চ দেখা গেল যে 40 সেকেন্ড বা হচ্ছে 30 সেকেন্ড। একটা 30 সেকেন্ডের রিলস দেখে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন আশা করি। তো হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই যে রিলস আপডেট গুলো দিয়েছি এগুলো দেখতে বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ আপনার হাতে 2 ঘন্টা বা হচ্ছে 3 ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ যে রিলস গুলো আছে আপনি কিন্তু দেখলে একটু মোটামুটি একটা রিভিশন হয়ে যাবে। তো এগুলো কিন্তু রিলস আপডেটই কিন্তু আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো যাই হোক, তাহলে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস গঠিত হয় 1 সেপ্টেম্বর 1947। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি গঠিত হয় অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে। আবুল কাসিম কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তারপর হচ্ছে তমুদ্দুন মজলিস নিয়ে আমাদের বিস্তারিত যেগুলো আছে এগুলো একটু জেনে নেবেন আশা করি। তারপর তমুদ্দুন মজলিস থেকে কিন্তু প্রকাশিত কিন্তু হয়েছিল। যাই হোক, এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আচ্ছা, এটা আমি হচ্ছে একটু মুছে দিচ্ছি, এটা থাকলো। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটা নিয়ে আমরা আমাদের হচ্ছে একটু তালগোল পাকিয়ে ফেলি। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 3টা বা 4টা পরিষদ গঠিত হয়েছে, আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি জাস্ট রিভিশন আকারে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় হচ্ছে 1947 সালে। সবাই খাতায় একটু লেখেন, 1947 সালে। তারপরে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় কবে? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় কবে? পুনর্গঠিত হয় হচ্ছে 1948 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রথম গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1947 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় 1948 সালে। এরপর সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এরপর কোনটি? সর্বদলীয় পরীক্ষায় 3টা যে কোনো একটা আসতে পারে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? একটা হচ্ছে প্রথম গঠিত হয়, তারপর হচ্ছে কেন্দ্রীয় যে বিষয়টা আছে, কেন্দ্রীয় বা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা গঠিত হয় হচ্ছে 30 জানুয়ারি। সবাই আমার সাথে খাতায় লেখেন, 30 জানুয়ারি 1952 সাল। এটা গুরুত্বপূর্ণ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? 1952 সালের 30 জানুয়ারি। আর হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় কবে? 1948 সালের, এই তারিখটা একটু দেই, 2 মার্চ। 1948 সালের 2 মার্চ। তো এইখানে একটা ঘটনা আছে, ঘটনাটাকে খুব ভালো করে খেয়াল করি। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যখন পুনর্গঠিত যখন হয় 2 মার্চ, তারপর থেকে কিন্তু একটা ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং তখন কিন্তু বঙ্গবন্ধু সহ অনেকে কিন্তু গ্রেপ্তার হন। এবং তারপরে পরবর্তীতে 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত আমরা তো এখন রাষ্ট্রভাষা দিবস বা হচ্ছে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি পালন করি। তো পূর্বে 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত, 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত কিন্তু এই ভাষা দিবস হিসেবে পালন করা হতো কবে? 11 মার্চ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 11 মার্চ কি হিসেবে পালন করা হতো? ভাষা দিবস। 11 মার্চ ভাষা দিবস। এটা ভাই খুব গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষা আসতে পারে যে হচ্ছে
1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা দিবস হিসেবে কবে পালন করা হতো? 11 মার্চ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি যে হচ্ছে এই যে 1952 সালের পরে, এই 1952 সালের পরের কিছু ঘটনা আমরা হচ্ছে একটু জানবো। তো এই পর্যন্ত যদি হয় সবাই হচ্ছে দ্রুত একটু খাতায় নোট করেন। আজকে হচ্ছে যেহেতু আমাদের রিভিশন ক্লাস, আমরা চেষ্টা করব খুব দ্রুত রিভিশন দিয়ে দেওয়ার জন্য, যদি আপনাদের এগুলো সব পড়া, আপনাদের হচ্ছে যদি এগুলো সব জানা। যাই হোক, এটা হচ্ছে তাহলে মুছে দিচ্ছি। আমি আবার একটু রিভিশন দেই। এই পর্যন্ত যা হয়েছে আমি একটু সুন্দর করে আবার একটু রিভিশন দিই। রিভিশন দিলে বারবার ওটা শুনলে আপনাদের মনে থাকবে, এটা হচ্ছে বিষয়। সবকিছু ঠিক আছে। যাই হোক, ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস গঠিত 1947 সালে 1 সেপ্টেম্বর। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। আবুল কাসেম কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় প্রথমবারের মতো 1947 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় 1948 সালে 2 মার্চ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1952 সালে 30 জানুয়ারি। 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা দিবস হিসেবে পালন করা হতো এই 11 মার্চ। যাই হোক, এটা হচ্ছে মুছে দিচ্ছি। চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন, এরপরে যে বিষয়টা আমাদের হচ্ছে এটাও মুছে দিই, এটাও মুছে দিচ্ছি। এরপর আমরা তো জানলাম যে 1952 সালে কি হয়। 1952 সালে হচ্ছে আমাদের ভাষার হচ্ছে রফিক, শফিক, জব্বার, বরকত ভাষা শহীদরা তারা হচ্ছে রাষ্ট্রভাষার জন্য জীবন দেন। এরপরের ঘটনা কি? এরপরে হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো কি করে? ইউনেস্কো এই 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কবে? ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারিকে ঘোষণা করেন কবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন হচ্ছেন 17 নভেম্বর 1999, সরি, এবং 2000 সাল থেকে এই কিন্তু এই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছে। কতটি দেশে? প্রথমবারের মতো পালন করে 188টি দেশ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তো এই 21 ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? বাংলা সাল কত ছিল বলেন তো? 21 ফেব্রুয়ারি বাংলা সাল ছিল হচ্ছে কত? 8 ফাল্গুন কবে? বৃহস্পতিবার ছিল দিনটি, তাই না? বৃহস্পতিবার। বাংলা সালটা কবে দেখি তো, একটু কমেন্ট করে জানান বাংলা সালটা কবে। সবাই একটু করেন, সবাই হচ্ছে একটু রেসপন্স করেন যে হচ্ছে এই 8 ফাল্গুন বৃহস্পতিবার 21 ফেব্রুয়ারি বাংলা সাল কত? বাংলা সাল কত ছিল? এটা তো ইংরেজি সাল, আমরা সকলে জানি। সবাই একটু রেসপন্স করেন। আর যারা যারা লাইভটা এখনো শেয়ার করেনি তারা দ্রুত লাইভটা একটু শেয়ার করে দেন। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। এটা বলেন যে হচ্ছে, হ্যাঁ, 1999 সালে 17 নভেম্বর। এই 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন বৃহস্পতিবার, এটা বাংলা সাল কত ছিল? এটা একটু সবাই একটু কমেন্ট করে জানান। এই বাংলা সালটা কত মানে হচ্ছে 21 ফেব্রুয়ারি কি ছিল? এটা দেখি, কেউ তো কমেন্ট করতেছেন না। বৃহস্পতিবার ছিল, হ্যাঁ, 1358। কে করেছেন? কাজী সূচনা রিপা আপুকে ধন্যবাদ, তিনি সঠিক উত্তর দিয়েছেন 1358। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে 1358, এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আমরা কি জানলাম? ইউনেস্কো 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে 1999 সালের 17 সেপ্টেম্বর, এবং 2000 সাল থেকে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছে। প্রথমবারের মতো পালন হয় 168টি দেশ। 21 ফেব্রুয়ারি কি ছিল? বাংলা 8 ফাল্গুন বৃহস্পতিবার 1358 বঙ্গাব্দ ছিল। এরপরে যে বিষয়টা, এই ইয়াকে বা হচ্ছে 21 ফেব্রুয়ারিকে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিয়েছে কে? সিয়েরা লিওন, তাই না? আমরা সকলে জানি। এটা নিয়ে একটা বিতর্ক আছে, সিয়েরা লিওন যে হচ্ছে কি বলেন তো? সিয়েরা লিওন কিন্তু অনেকে বলতেছে যে হচ্ছে এটা ওদের ভাষার কি বাংলা ওভাবে স্বীকৃতি দিয়েছে, এটা ওরা আসলে জানে না। তো ঘটনাটা হচ্ছে, এই দেশের যে হচ্ছে সরকার প্রধান যে ছিলেন তৎকালীন সময়ে হচ্ছে তিনি ঘোষণা দিয়েছেন, কিন্তু গ্যাজেট আকারে প্রকাশ হয়নি, বা হচ্ছে ওটা অফিসিয়াল ভাবে সরকারের যে হচ্ছে অফিসিয়াল নথিতে কিন্তু অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু তিনি কিন্তু ঘোষণা কিন্তু দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু হচ্ছে বলা হয় যে সিয়েরা লিওন দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা কিন্তু বলা হয়, যদি হচ্ছে এটার অফিসিয়াল কোনো প্রমাণ নেই, কিন্তু হচ্ছে উনি ঘোষণা দিয়েছিলেন। যাই হোক, পরীক্ষা আসলে আমরা সিয়েরা লিওন দিব, কারণ এটা কিন্তু প্রচলিত। এরপর এই সম্প্রতি কিন্তু কানাডার পার্লামেন্টে কিন্তু
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল কিন্তু পাশ হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসতে পারে যে সম্প্রতি কোন দেশে তাদের হচ্ছে পার্লামেন্টে হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস বিল পাশ হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানতে পারলাম এটা হচ্ছে কি কানাডা। তারপর হচ্ছে ভাষা নিয়ে আরো কিছু বিষয়, যেমন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায়, তারপর হচ্ছে এটার উদ্বোধন করেন কে, জাতিসংঘের মহাসচিব আসছিলেন। তো এই যে বিষয়, এগুলো কিন্তু আমরা কিন্তু রিল সাবজেক্টে কিন্তু অনেক আগে কিন্তু দিয়ে দিয়েছি, চাইলে কিছু সময় নিয়ে হাতে নিয়ে কিন্তু রিল সাবজেক্ট গুলো দেখে নিতে পারেন। যাই হোক, আমরা হচ্ছে বেশি সময় নষ্ট করব না। তো ভাষা আন্দোলন থেকে আরো কি কি পড়তে হবে দেখেন, এখান থেকে হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের প্রথম কবিতা, তারপর হচ্ছে গান, তারপর হচ্ছে কি আছে, তারপর হচ্ছে উপন্যাস, আরেক ফাল্গুন, জহির রায়হান, এগুলো তো হচ্ছে আলাদা। যাই হোক, উপন্যাস, কবর, নাটক, তো এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। ভাষা আন্দোলনের কবিতা, গান, উপন্যাস, নাটক। প্রথম গান কি, তারপর হচ্ছে উপন্যাস কি, তারপর আমার ভাই রক্তে রাঙানো, 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার, সুরকার। তো এই টাইপের যেগুলো আছে সবগুলো আশা করি জেনে নেবেন। এটা জাস্ট রিভিশনের ক্লাস, এই জন্য হচ্ছে বলে দিলাম, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে আমাদের জানা দরকার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, শহীদ মিনার। এই শহীদ মিনার নিয়েও কিন্তু আমাদের পেজে কিন্তু আপডেট দেওয়া আছে, রিলস আপডেটে কয়েক মাস আগে, একটু স্ক্রল করলে নিচের দিকে কিন্তু দেখতে পাবেন। তো এই শহীদ মিনার, প্রথম শহীদ মিনার কখন হচ্ছে উদ্বোধন হয়, নির্মিত হয়, আবার ভেঙে ফেলে, তারপরে আবার উদ্বোধন হয়, তারপরে দেশের বাইরে কোথায় শহীদ মিনার উদ্বোধন হয়, দেশের বাইরে, এটা গুরুত্বপূর্ণ। তো এই টাইপের যে শহীদ মিনার রিলেটেড এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শহীদ মিনার, ভাষা আন্দোলনের প্রথম কবিতা, গান, উপন্যাস, নাটক, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তারপর হচ্ছে মাতৃভাষা ইনস্টিটিউট, আমি একটু লিখেই দিই, মাতৃভাষা ইনস্টিটিউট। তো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাদের পরীক্ষায় যাওয়ার আগে কিন্তু আমাদের ভাষা আন্দোলন থেকে প্রতিবারই কিন্তু প্রশ্ন আসে, দুইটা বা হচ্ছে একটা বা তিনটাও পেতে পারেন। এটা ভাষা আন্দোলন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো এই ছিল হচ্ছে ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আমরা হচ্ছে নেক্সট আপডেটে চলে যাচ্ছি। তো এই পর্যন্ত হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে জানান। এই পর্যন্ত কি সবাই হয়েছে? এই পর্যন্ত হয়েছে। তমুদ্দুন মজলিস 2 সেপ্টেম্বর হবে না? হ্যাঁ, 2 সেপ্টেম্বরের একটা আছে, তবে হচ্ছে বহুল প্রচলিত হচ্ছে 1 সেপ্টেম্বর। এজন্য 1 সেপ্টেম্বর দেওয়াই শ্রেয় হবে। এবং হচ্ছে যদি অপশনে যদি না থাকে তখন 2 সেপ্টেম্বর দিবেন। আসলে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে কিন্তু ঘাপলা কিন্তু আছে। ইনশাআল্লাহ আমি বই যখন আমার বের হবে তখন এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি একদম বের হবে, যে কোথায় কি হয় এবং কোনটার জন্য কি বলা হয়। যাই হোক, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, আমরা চলে যাচ্ছি নেক্সট আপডেটে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, বহুল প্রচলিত, বহুল আলোচিত, আমরা সকলে জানি ভাষা আন্দোলনের পরে কি হয় মূলত বলেন। ভাষা আন্দোলনের পরে আমাদের তার পরবর্তী নেক্সট টপিকস হচ্ছে আমাদের বাংলাদেশের একদম ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশ নামে হচ্ছে যে বিষয়টা, যেমন হচ্ছে আমাদের সব থেকে বেশি আসে কি আমাদের হচ্ছে, তারপরে ভাষা আন্দোলনের পরে কি, ভাষা আন্দোলনের পরে তো হচ্ছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের এইটার কথা যখনই আসবে তখন হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আসবে। ভাই, এমন কোনো পরীক্ষা নেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্ন আসবে না, আশা করা যায় ইনশাআল্লাহ। এজন্য বঙ্গবন্ধু রিলেটেড যা কিছু আছে সব গুরুত্বপূর্ণ। আমি জাস্ট হচ্ছে কিছু বিষয় একটু রিভিশন দিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে শুরু করছি হচ্ছে বঙ্গবন্ধু এবং হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে আমাদের এই পার্টে আমরা চলে যাচ্ছি। আমি হচ্ছে ওইটা মুছে দিয়ে এখানে লিখি বঙ্গবন্ধু বাংলাদেশ। তো নীল পেন নিচ্ছি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। যাই হোক, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা সকলে জানি, দুইটা উপাধি, মানে হচ্ছে দুইটা কিন্তু সে কিন্তু পাইছে। তিনি অনেক উপাধি কিন্তু পেয়েছে, মানে মোটামুটি তার থেকে কি মানে উপাধি বলতে হচ্ছে কোনটা, যেমন এই বঙ্গবন্ধু এবং হচ্ছে জাতির পিতা, দুইটাই তো। তো আমরা একটু লিখি, আমরা জাস্ট হচ্ছে তাড়াতাড়ি করে লিখতেছি আমাদের রিভিশনের জন্য। তো বঙ্গবন্ধু উপাধি দেয় হচ্ছেন তোফায়েল আহমেদ। তোফায়েল, দেখেন এই কথাটা কিন্তু আমি প্রায় হচ্ছে যে সাম্প্রতিক ক্লাসগুলোতে কিন্তু এই কথাগুলো কিন্তু বলি। তোফায়েল আহমেদ, শুধু তোফায়েল লিখলাম। কবে দেয়? 23শে ফেব্রুয়ারি। যেহেতু এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আমরা বারবার এগুলো ভুলে যাই বা গুলিয়ে ফেলি। 23শে ফেব্রুয়ারি কবে? 1969 সালে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ।
বঙ্গবন্ধু উপাধি দেয় কে? তোফায়েল আহমেদ 23 ফেব্রুয়ারি 1969 সালে। বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেয় কে? বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেয় হচ্ছেন আসমা আব্দুর রব। আমি শুধু আব্দুর রব লিখছি, আসমা আব্দুর রব। তো আসমা আব্দুর রব তিনি হচ্ছে কবে তাকে হচ্ছে ঘোষণা দেন জাতির পিতা উপাধি দেন? হচ্ছে 3 মার্চ, তাই না? আমরা সকলে জানি 3 মার্চ বাংলাদেশের পতাকা উত্তোলন হয়েছিল 2 মার্চ, 3 মার্চ 1971। এটা খুব গুরুত্বপূর্ণ, জাতির পিতা উপাধি। তো এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে বিভিন্ন পরীক্ষায়, কিন্তু এই ইয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এরপর দেখেন বঙ্গবন্ধুকে নিয়ে হচ্ছে আমাদের আরো কিছু বিষয় আমরা হচ্ছে মোটামুটি একটু জানবো। বঙ্গবন্ধুর আমরা সকলে জানি যে হচ্ছে তিনি 6 দফা দাবি কিন্তু উত্থাপন করেছেন। এই 6 দফা দাবি ভাই খুব গুরুত্বপূর্ণ, এমন কোনো পরীক্ষা নেই যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে না। 6 দফা দাবি মানে হচ্ছে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ থেকে 6 দফা দাবি। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি প্রথম উত্তোলন করেন কবে? প্রথম উত্তোলন করেন হচ্ছে 5 থেকে 6 ফেব্রুয়ারি। 5 থেকে 6 ফেব্রুয়ারি, 5 থেকে 6 ফেব্রুয়ারি কবে? 1966 সালে। 6 দফা দাবি প্রথম উত্তোলন করেন 5 থেকে 6 ফেব্রুয়ারি। কিন্তু যখন আনুষ্ঠানিকের কথা আসবে বা 6 দফা দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন কবে? এটা খুব গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিক, যদি অপশনে যদি আনুষ্ঠানিকের কথা যদি থাকে তখন আপনি কি দিবেন? যদি আনুষ্ঠানিকের কথা থাকে তখন হচ্ছে কবে? 23 মার্চ 1966। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন, প্রথম উত্থাপন করেন 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 এবং আনুষ্ঠানিকভাবে 23 মার্চ 1966। কোথায়? পাকিস্তানের লাহোরে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 6 দফা দাবিকে কার সাথে তুলনা করা হয় বলেন তো? 6 দফা দাবিকে হচ্ছে কিসের সাথে? একটা চুক্তি আছে, সেই চুক্তির সাথে কিন্তু তুলনা করা হয় এবং এটার নাম হচ্ছে ম্যাগনা কার্টা চুক্তি। আপনারা যদিও জানেন ম্যাগনা কার্টা, আপনাদের হচ্ছে একটু রিভিশন হয়ে গেল। ম্যাগনা কার্টা চুক্তি, এই ম্যাগনা কার্টা চুক্তিটা কি রে ভাই? এটা আবার কি জিনিস? এটা খায় না মাথায় যায় বলেন? এই ম্যাগনা কার্টা চুক্তি হয় কবে? 1215 সালে, তাই না? এটা হচ্ছে কি ব্রিটেনের রাজাদের হচ্ছে আইনের আওতায় আনা হয় এবং তারা হচ্ছে কি ছিল? রাজারা ছিল হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে ছিল, বা হচ্ছে তাদের অন্যায় করলে তাদের কিছু করা হইতো না। তবে এই ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে হচ্ছে তাদের হচ্ছে এই বিচারের আওতায় আনা হয়, বা তারা যদি কোনো অন্যায় করে তখন হচ্ছে তারা এই বিচারের আওতায় আসবে। তো দেখেন এই চুক্তির সাথে কিন্তু এই 6 দফা দাবিকে কিন্তু তুলনা করা হয়। এই 6 দফা দাবির অর্থনৈতিক বিষয়ক দফা ছিল কয়টি? এটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক বিষয়ক দফা ছিল কয়টি? অর্থনৈতিক বিষয়ক দফা ছিল হচ্ছে 3টি। 6টি দফা 3টি ছিল হচ্ছে অর্থনৈতিক বিষয়ক দফা। এটা খুব গুরুত্বপূর্ণ ভাই, অর্থনৈতিক বিষয়ক দফা। তারপর হচ্ছে আর কি 6 দফা দাবি নিয়ে তো আর কোনো কিছু মোটামুটি নেই। তো এই 6 দফা দাবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এই পর্যন্ত হলে সবাই একটু কমেন্ট করে জানান। এই 6 দফা দাবি পর্যন্ত যদি হয় তাহলে এই পর্যন্ত যদি হয় সবাই একটু কমেন্ট করে জানান। আমরা হচ্ছে আমাদের নেক্সট আপডেটে চলে যাচ্ছি। তাহলে আমি একটু সুন্দর করে একটু রিভিশন দেই। আপনারা যেহেতু আছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, সবাই শেয়ার করে টাইম লাইনে রেখে দেন, পরবর্তীতে চাইলে দেখে নিতে পারবেন। আমি হচ্ছে প্রথম থেকে শুরু করছি, এখান থেকে। হ্যাঁ, আমাদের যেহেতু এই পর্যন্ত হয়েছে, তাহলে হচ্ছে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ 23 ফেব্রুয়ারি 1969 সালে। জাতির পিতা উপাধি দেন আব্দুর রব 3 মার্চ 1971 সালে। 6 দফা দাবি প্রথম উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966। আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন 23 মার্চ 1966। কোথায়? লাহোরে। 6 দফাকে কার সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা চুক্তির সাথে। এই ম্যাগনা কার্টা চুক্তি, যাই হোক এটা তো গেল। 6 দফা দাবির অর্থনৈতিক বিষয়ক দফা ছিল 3টি। এই 6 দফা দাবিকে কি বলা হয় বলেন তো? এটাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। 6 দফা দাবিকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। আচ্ছা, হইলে একটু রেসপন্স করেন। এই পর্যন্ত যদি হয় সবাই একটু রেসপন্স করেন। আমি এটা লিখি, বাঙালির মুক্তির সনদ। বাঙালির মুক্তির সনদ, বাঙালির মুক্তির সনদ। যাই হোক, আমরা হচ্ছে মুছে দিচ্ছি, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। তাহলে 6 দফাকে কি বলা হয়? 6 দফাকে বলা হয় হচ্ছে বাঙালির মুক্তির সনদ। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন।
বাঙালির মুক্তির সনদ। 6 দফা দিবস 7 জুন। হ্যাঁ, কি লিখেছেন? এটা হচ্ছে রুবাইয়া জান্নাত, এটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। 7 জুন 6 দফা দিবস কবে? 7 জুন। এটা আগের লাইভ ক্লাসে কিন্তু বলেছি, তারপর হচ্ছে রিলস আপডেট যখন দিয়েছি তখন বলেছি। যাই হোক, মাঝে মাঝে তথ্য মিসিং হয়ে যেতে পারে বা হচ্ছে মনে না আসতে পারে, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। 6 দফা দিবস হচ্ছে 7 জুন। কেন 6 দফা দিবস 7 জুন? এদিনে কিন্তু হচ্ছে এই 6 দফার ইসে কিন্তু হচ্ছে আন্দোলন হয় এবং বাংলাদেশের হচ্ছে এই আন্দোলনে কিন্তু মারা যায় 7 জুন, এবং তারপর থেকে হচ্ছে 6 দফা 7 জুন হচ্ছে 6 দফা দিবস হিসেবে পালন করা হয়। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা বঙ্গবন্ধুর যে হচ্ছে আমরা সকলে জানি যে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, তাই না? 7 মার্চের ভাষণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 7 মার্চের ভাষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ। এই 7 মার্চের ভাষণ নিয়ে যেগুলো আছে, যে যে আপডেট আছে, এটা একটু দেখে নিয়ে। 7 মার্চের ভাষণ আমি জাস্ট বলে যাচ্ছি। 7 মার্চের ভাষণের মূল বিষয়বস্তু ছিল কয়টি? মূল বিষয়বস্তু ছিল হচ্ছে 4টি, তাই না? 4টি। এই 4টি কি কি এটা একটু দেখে যায়। এবং হচ্ছে 6 দফা এই 7 মার্চের ভাষণকে হচ্ছে কি ইউনেস্কো কিন্তু হচ্ছে একটা দিছে, এটা তো দেখে নিন। আমরা কিন্তু এগুলো রিলস আপডেটে কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। তারপরে কি আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3টা গ্রন্থ আছে, তাই না? আমরা সকলে জানি। অসমাপ্ত আত্মজীবনী, তারপর হচ্ছে আমার দেখা নয়া চিন, আর হচ্ছে কি কারাগারের রোজ মোচনায়। কারাগারের এই 3টা গ্রন্থের আমি লিখছি। কারাগারের রোজ মোচনা এই পর্যন্ত থাকলো। তারপর হচ্ছে আমার দেখা নয়া চিন, কোনটা কত সালে প্রকাশিত হয়েছে, কোনটার প্রচ্ছদ কে লিখেছে বা হচ্ছে ভূমিকা কে লিখেছে, আমার দেখা নয়া চিন। তারপর হচ্ছে কি আছে? তারপর হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনীতে কত সালে ঘটনায় স্থান পেয়েছে। তো এইগুলো হচ্ছে এগুলো একটু দেখে নিন। অসমাপ্ত আত্মজীবনী যেহেতু রিভিশন ক্লাস, আমি জাস্ট হচ্ছে বলে যাচ্ছি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু কিন্তু পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছেন। জুলিও কুরি পুরস্কার পেয়েছেন। তারপর হচ্ছে পয়েট অফ পলিটিক্স উপাধি কিন্তু পেয়েছেন। পয়েট অফ পলিটিক্স। তারপর হচ্ছে জুলিও কুরি, কত সালে পায় জুলিও কুরি, এগুলো একটু দেখে নিন। তারপর আমাদের জানতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন। ভাই, শিক্ষা জীবন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিসের ছাত্র ছিলেন? কোন বিশ্ববিদ্যালয়ের? শিক্ষা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা সকলে জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তারপর হচ্ছে উনি 4th শ্রেণীর কর্মচারীর আন্দোলনের সংহতি প্রকাশের কারণে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং হচ্ছে তার ছাত্রত্ব কিন্তু বাতিল করা হয়, এবং পরবর্তীতে 2010 সালে আবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রত্ব ফিরিয়ে দেয়। তারপর হচ্ছে তিনি কোথায় পড়েছেন? ইসলামিয়া কলেজে পড়েছেন। কলকাতার বেকার হোস্টেলে কিন্তু তিনি ছিলেন। তো এই যে বঙ্গবন্ধু নিয়ে কিন্তু আমাদের কিন্তু আগের লাইভ ক্লাসে কিন্তু হচ্ছে আমরা কিন্তু আলোচনা করেছি, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। এবং বঙ্গবন্ধু নিয়ে কিন্তু মাঝে মাঝে কিন্তু আপডেট দেই। তারপর হচ্ছে উনি আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ছিলেন? যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এটা গুরুত্বপূর্ণ। যুগ্ম সাধারণ সম্পাদক। সভাপতি কে ছিলেন? মৌলানা ভাসানী। এই যে বিষয়গুলো বঙ্গবন্ধুকে নিয়ে মোটামুটি যা আছে সবকিছু কিন্তু আপনার জানতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে। তারপর হচ্ছে বাকশাল গঠনে কোন কোন ইয়াটা ছিল, এগুলো কিন্তু জানতে হবে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন, তারপর হচ্ছে তার পুরস্কার সমূহ, তারপর হচ্ছে সার্ক সাহিত্য পুরস্কার কিন্তু তিনি কিন্তু পাইছে। সার্ক সাহিত্য পুরস্কার। আসলে এইগুলো নিয়ে যদি এখন আলোচনা করে তাহলে দেখবেন হচ্ছে আরো সময় চলে যাচ্ছে। আজকে যেহেতু রিভিশন ক্লাস, জাস্ট হচ্ছে বলে যাচ্ছি বা হচ্ছে কোনগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জাস্ট হচ্ছে একটু বুস্ট আপ করে দিচ্ছি। তো আপনারা হচ্ছে এগুলো অবশ্যই বাসায় হচ্ছে ক্লাস শেষে এগুলো সুন্দর করে আজকে রিভিশন দিয়ে ফেলেন, যেহেতু হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন নাই বা হচ্ছে খুব এসে কিন্তু পরীক্ষা কিন্তু আমাদের চলে আসবে। যাই হোক, তারপর হচ্ছে কি, তারপরে বঙ্গবন্ধু নিয়েতে হচ্ছে এই তো। এরপরে হচ্ছে আমরা এটা তাহলে ক্লোজ করে দিচ্ছি, বঙ্গবন্ধুর আপডেট যেটা। এরপরে বঙ্গবন্ধুর এগুলো তো গেল। আমাদের হচ্ছে এরপরে যে বিষয় বঙ্গবন্ধু নিয়ে বাংলাদেশের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এগুলো কিন্তু সব জানতে হবে। যেমন আমাদের হচ্ছে ওইটা আলোচনা করি না, এখনই আলোচনা করে দিচ্ছি, যেহেতু বঙ্গবন্ধুর কথা চলে আসছে আমরা হচ্ছে এটা একটু বলে দিচ্ছি। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। বঙ্গবন্ধু টানেল খুব গুরুত্বপূর্ণ।
বঙ্গবন্ধু টানেল। আমরা আসলে সাম্প্রতিকের মধ্যে চলে গেলাম। এই বঙ্গবন্ধু নিয়ে যা কিছু আছে সব আমাদের আপনাদের কিন্তু জানতে হবে। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। ভাই এই প্রশ্নটা এখন যত পরীক্ষায় কিন্তু আসছে, চাকরি পরীক্ষায় এমন কোনো পরীক্ষা নাই যে হচ্ছে মোটামুটি ভাবে এইটা আসে নাই। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। এবং এইটা একদম আমি শুরু থেকে কিন্তু বলতেছি, যেদিন হচ্ছে এটা হচ্ছে উদ্বোধন হয়েছে তারপর থেকে কিন্তু এটার আপডেট, এই টানেল নিয়ে হচ্ছে 2-3টা আপডেট কিন্তু দিয়েছে। এবং প্রথম লাইভ ক্লাস থেকে এই পর্যন্ত প্রতিটা লাইভ ক্লাস এটা নিয়ে কথা হচ্ছে। এই টানেলের বিস্তারিত কিন্তু আমরা লাইভ ভিডিওতেও কিন্তু বলেছি, রিলস আপডেট দিয়েছি, তারপর হচ্ছে বড় ভিডিওতে আলোচনা করেছি। টানেলের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে অন সিটি টু টাউন। এটা গুরুত্বপূর্ণ, অন সিটি টু টাউন কিসের সাথে সম্পর্কিত এভাবে প্রশ্ন আসতে পারে। অন সিটি টু টাউন, TOWN, টাউন। যাই হোক স্পেলিং ভুল থাকতে পারে, ওটা একটু ইয়া করেন। তো অন সিটি টু টাউন হচ্ছে কি? চীনের সাংহাই, চীনের সাংহাইয়ের আদলে হচ্ছে অন সিটি টু টাউন গড়ে তোলা হয়েছে কি? বঙ্গবন্ধু টানেলকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত 2টা সিটিকে যুক্ত করেছে। এবং এটা হচ্ছে কার আদলে? অন সিটি টু টাউন চীনের সাংহাইয়ের আদলে। তারপর হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটটা গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, তাই না? স্যাটেলাইট 2, বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট। এটা হচ্ছে কি ধরনের স্যাটেলাইট? এটা হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এগুলো আমরা লাইভ ক্লাসে কিন্তু বলেছি। আর্থ অবজারভেশন এবং হচ্ছে লো অরবিট দিয়ে এটা হচ্ছে যাবে, বা হচ্ছে নিচু কক্ষপথ দিয়ে যাবে, লো অরবিট। আবার এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কোন দেশের সহায়তায় নির্মিত হচ্ছে? পরামর্শক প্রতিষ্ঠান ফ্রান্স। এটা গুরুত্বপূর্ণ। যাই হোক, বঙ্গবন্ধুকে নিয়ে হচ্ছে সিনেমা বের হয়েছে, মুজিব এ মেকিং অফ এ নেশন, তাই না? মুজিব এ মেকিং অফ এ নেশন, লিখি। তো এই যে এই মুজিব, এটার হচ্ছে কত, মানে হচ্ছে কত মিনিটের, শ্যাম বেনেগাল পরিচালিত, তাই না? এই খুঁটিনাটি বিষয়গুলো হচ্ছে একটু জানবেন। তারপরে আর কি বঙ্গবন্ধু নিয়ে হচ্ছে যা যা বিষয়গুলো আছে, যা যা আছে আমাদের কিন্তু সব কিন্তু জানতে হবে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা হচ্ছে এটা মুছে দিচ্ছি। এই পর্যন্ত হয়েছে সবার? এই পর্যন্ত যদি হয় তাহলে তো ভালো। সবাই একটু রেসপন্স করেন, সবাই একটু কমেন্ট করেন, আর হচ্ছে লাইভটা একটু সবাই একটু শেয়ার করে দেন। ভাই অনেকদিন পর হচ্ছে আজকে লাইভ ক্লাস নিলাম, রিভিশন ক্লাস, অনেকে রিকোয়েস্ট করতেছেন। আর হচ্ছে তাহলে হচ্ছে এটা মুছে দিই আমরা, এটা যেহেতু হয়ে গেছে হচ্ছে এটা মুছে দিই। হ্যাঁ, এরপরে বঙ্গবন্ধু নিয়ে তো আমরা মোটামুটি ভাবে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তো আমরা জানলাম। এরপরে আর কি আছে? এরপরে হচ্ছে আমরা বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে এটা আসলে ফেসবুক ভায়োলেশনের কারণে হচ্ছে এই শব্দ যদি উচ্চারণ করে তাহলে অনেক সময় ফেসবুকে ঝামেলা করে, আপনারা হচ্ছে বুঝবেন না। এটা হচ্ছে যারা পেজ চালায় তারা হচ্ছে বুঝতে পারবে। তো এই বাংলাদেশের 1952 সালের পর থেকে, ওই যে ভাষা আন্দোলনের যে বিষয়টা দেখলাম, 52 সালের পর থেকে কন্টিনিউয়াস যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে এগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের বেসিক। 1952, তারপর হচ্ছে 1954, 1956, তারপরে কি 1969, 1966, তারপরে হচ্ছে 1970 আর 1971 তো ভাই খুব গুরুত্বপূর্ণ। এবং 1971-এর পরবর্তী যে ঘটনাগুলো আছে দেখেন, এই 54 সালে কি হয়েছে? 54 সালে হচ্ছে যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়েছে, যুক্ত ফ্রন্ট নির্বাচন। এই যুক্ত ফ্রন্ট নির্বাচনে কে কয়টি আসন পাইছে, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি মন্ত্রী ছিলেন, তারপর হচ্ছে কে কোন ইসে ছিল, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তারপর হচ্ছে 1969-এর গণঅভ্যুত্থানের যে বিষয়টা আছে ওটা আমাদের জানতে হবে। 66 সালের ঘটনা, এগুলো হচ্ছে একটু দেখে নিন, জাস্ট আমি হচ্ছে লেক্সি রিভিশনের জন্য। আপনার হচ্ছে এই ঘটনাগুলো একটু সুন্দর করে রিভিশন দিন। 70-এর নির্বাচনে কি কয়টা আসন পাইছে? দেখেন, জাতীয় নির্বাচন হচ্ছে প্রতি বছরে কিন্তু আসে না, 4 বছর পর পর আসে। এবং হচ্ছে জাতীয় নির্বাচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আগামী যে 4 বছর বা 4 বছর পরে যে আসছে, এবং হচ্ছে এবার কিন্তু জাতীয় নির্বাচন কিন্তু হয়েছে, এই জাতীয় নির্বাচন থেকে কিন্তু 1-2টা প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে একটু জানবেন, নির্বাচন রিলেটেড যেগুলো আছে। বাংলাদেশের প্রথম নির্বাচন কবে হয়েছে, তারপর হচ্ছে নির্বাচন কমিশন, এই টাইপের যে বিষয়গুলো আছে। তারপরে প্রথম হয়েছে শেখ হাসিনা টানা হয়েছে। তারপর হচ্ছে শেখ হাসিনার হচ্ছে যে পদবি যেগুলো আছে, শেখ হাসিনা এশিয়ান আয়রন লেডি, এগুলো তো ভাই একদম প্রথম দিকের লাইভ ক্লাসে সাম্প্রতিকের যখন আপডেট দিয়েছি তখন বলেছি শেখ হাসিনাকে এশিয়ান আয়রন লেডি হিসেবে কে দিয়েছে, এশিয়ান
আয়রন লেডি। ব্রিটিশ সাময়িকী পত্রিকা দ্য ইকোনমিস্ট। এশিয়ান আয়রন লেডি ব্রিটিশ সাময়িকী পত্রিকা, লিখেই দিই, ব্রিটিশ সাময়িকী পত্রিকা দ্য ইকোনমিস্ট। ইকোনমিস্ট। আবার হচ্ছে বঙ্গবন্ধু এই শেখ হাসিনার কন্যা পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, সে হচ্ছে কি আঞ্চলিক হুয়ের আঞ্চলিক কার্যালয়ে হচ্ছে তিনি সব নির্বাচিত হয়েছে, সাইমা ওয়াজেদ পুতুল। তারপরে হচ্ছে এই যে আমাদের একটা জিনিস খুব চর্চায় আছে, পদক পদবী, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম হিট অফিসার, দক্ষিণ এশিয়ার প্রথম হিট অফিসার কে? বুশরা আফরিন। আমরা আসলে হিট অফিসার, তাই না? হিট অফিসার, এগুলো হচ্ছে বলছি অফিসার। এগুলো আমাদের যখন প্রথম সাম্প্রতিকের যে আপডেট গুলো হয়েছে, তারপরে মহা হিসাব নিরীক্ষক, যাই হোক, তো হচ্ছে বিষয়। তো এই যুক্তফ্রন্ট নির্বাচন থেকে শুরু করে 70-এর নির্বাচন, তারপর হচ্ছে 56 এই ভাষা আন্দোলনে হচ্ছে কবে ইয়া হিসেবে স্বীকৃতি দেয় মাতৃভাষা হিসেবে পাকিস্তান 1956, তারপর 69, 66 সাল, 70, 71, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে, খুব ভালো করে জানতে হবে। তারপর হচ্ছে স্বাধীনতার ঘোষণা, যাই হোক, তো এগুলো কি? এগুলো হচ্ছে এই বাংলাদেশের এটার আগের ঘটনা। এরপর হচ্ছে আমরা এটা একটু ডাইভ দিই, এটা এই পর্যন্ত হচ্ছে আমরা মুছে ফেলি, এ পর্যন্ত মুছে ফেলি। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, যারা যারা এখনো পেজটি ফলো করেন না তারা পেজটি ফলো করে দেন এবং হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেন। এরপরে দেখেন কি জানা বলতেছিলাম, ও হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা, তাই না? স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণা, তারপরে হচ্ছে 2 মার্চ, একদম মূলত হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম যে ইয়াটা হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শুরু হয়েছে হচ্ছে 2 মার্চ থেকে শুরু করে ঘটনা যা আছে পরবর্তী ধাপে 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 ধাপে, এটা খুব সুন্দর করে পড়ে যান। পরীক্ষার হলে এখান থেকে ভাই 3টা থেকে 4টা প্রশ্ন ইনশাল্লাহ আসবেই, কারণ হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং এমন কোনো পরীক্ষায় নাই যে হচ্ছে এটা সিলেবাসের মধ্যে থাকে না। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর কি, তারপর হচ্ছে এই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, এই 3টা টপিকস ভাই খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি এই 3টা শেষ করতে পারেন, আপনার সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলির মোটামুটি ভাবে হচ্ছে 5টা থেকে 6টা বা 4টা 5টা প্রশ্ন ইনশাল্লাহ আপনার কাভার। যাই হোক, তো এই 2 মার্চের পরের ঘটনা থেকে তার পরবর্তী যে ঘটনাগুলো আছে সবকিছু, যেমন হচ্ছে মুজিবনগর সরকার, এগুলো কিন্তু আমরা হচ্ছে ধাপে ধাপে কিন্তু আপডেট দিয়েছি। মুজিবনগর সরকার, এগুলো হচ্ছে আমাদের রিলস আপডেটে 30 সেকেন্ডের একটা রিলস থেকে আপনি এগুলো সব মোটামুটি জানতে পারবেন। একটা স্ক্রিনশট দিয়ে রাখলেন, রিভিশন দিলেন, 30 সেকেন্ড তো বেশি সময় না। মুজিবনগর সরকার থেকে শুরু করে তারপর হচ্ছে বেতার কেন্দ্র, তারপর হচ্ছে আর কি আছে, তারপর হচ্ছে বহির্বিশ্বে, যেমন হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে কে? ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে কে? জর্জ হ্যারিসন, তাই না? জর্জ হ্যারিসন। কোথায় হয়? যুক্তরাষ্ট্রে। এবং হচ্ছে কি রবি শঙ্কর হচ্ছে সেতারাবাদক, রবি শঙ্কর, এই কনসার্ট ফর বাংলাদেশ। তারপর হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড, কে লিখেছেন এই কবিতাটা? কে লিখেছেন? অ্যালেন্স স্পেলিং একটু ইয়াটা থাকতে পারে, ওটা একটু মানায় নিন। অ্যালেন্স গিন্সবার্গ। এটা কি? সেপ্টেম্বর অন যশোর রোড হচ্ছে একটি কবিতা। তিনি হচ্ছে যশোরের পাশ দিয়ে হচ্ছে যখন যাচ্ছিলেন সেপ্টেম্বর মাসে, তখন হচ্ছে তিনি চারদিকের বিভীষিকাময় দেখে তিনি একটা কবিতা হচ্ছে তিনি লিখেছেন, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বর অন যশোর রোড, কনসার্ট ফর বাংলাদেশ, এটাও গুরুত্বপূর্ণ ভাই। এই ডাটাগুলো কিন্তু সব আমাদের জানতে হবে, এই সমস্ত ব্যাপারে মুজিবনগর সরকারের সব ডাটা জানতে হবে আমাদের। তারপর হচ্ছে সেক্টর, কোন সেক্টরে কে ছিল? সেক্টর এত এরিয়া, এত নং সেক্টরে ছিল। তারপর হচ্ছে সেক্টর কমান্ডার, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তারপর হচ্ছে কি আর কি আছে? তারপর হচ্ছে এখানে আমাদের এইটা নিয়ে যে গান, তারপর হচ্ছে কবিতা, উপন্যাস, এগুলো তো আমাদের খুব ইম্পর্টেন্ট। গান, উপন্যাস, কবিতা, এগুলো পরীক্ষা কিন্তু আসে, তাই না? তারপর হচ্ছে ছবি ওরা 11 জন, চাষী নজরুল ইসলাম। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে একটু দেখবেন। ক্লাস শেষে হচ্ছে এই সমস্ত বিষয় একটু সুন্দর করে আবার
ই করে দেখবেন। এরপরে আর কি আছে, এরপরে হচ্ছে আমাদের সেক্টর কমান্ডারগণ গেল, আমাদের হচ্ছে ইয়া আছে বীরশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ, তারপর হচ্ছে বীর বিক্রম, বীর প্রতীক বা হচ্ছে উপাধি যারা পাইছেন, উপাধি কতজন, তারপর আদিবাসীদের মধ্যে বীর প্রতীক খিতাব প্রাপ্ত, তাই না, ইউকেচিং মার্মা। তো এই টাইপের যেগুলো আছে এই উপাধি বিশিষ্ট, বীরোত্তম, বীর বিক্রম, এদের হচ্ছে এটা একটু জানতে হবে। তারপর হচ্ছে আর কি আছে আমাদের হচ্ছে মোটামুটি ভাবে। এরপরে হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশের স্বীকৃতি, বাংলাদেশের স্বীকৃতি, 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 বাংলাদেশকে হচ্ছে কে কখন স্বীকৃতি দেয়, এই যে বিষয়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এরপরে হচ্ছে এটা তাহলে হচ্ছে আমরা মুছে দিচ্ছি। তো এটা খুব সুন্দর করে আমাদের এই যে বিষয়, সম্পূর্ণ এই বিষয় ঘটনাগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমাদের আরো আপডেট আছে। যাই হোক, আশা করি সবাই থাকবেন শেষ পর্যন্ত, যারা আছেন সবাই থাকবেন। এরপরে এইটার পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ভাষা আন্দোলন গেল, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ গেল, এরপর হচ্ছে আমাদের সংবিধান যে অংশটা। ভাই সংবিধান তো খুব গুরুত্বপূর্ণ, সংবিধান থেকে প্রতিবারে কিন্তু প্রশ্ন আসে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান, সংবিধান খুব গুরুত্বপূর্ণ। সংবিধান থেকে কি ধরনের প্রশ্ন আসে দেখেন, সংবিধানের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন, তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় কবে, তারপর সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা কয়জন, 34 জন, এবং একমাত্র মহিলা রচনা কমিটির সদস্য কে ছিলেন, একমাত্র মহিলা সদস্য ছিলেন হচ্ছেন কে, বেগম রাজিয়া বানু, রাজিয়া বানু, তিনি হচ্ছে একমাত্র মহিলা সদস্য ছিলেন, মহিলা সদস্য, সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। তারপরে হচ্ছে সংবিধান দিবস কবে, 4 নভেম্বর। সংবিধান কার্যকর হয় কবে, 1972 সালে 16 ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হয়। এই যে বিষয়গুলো কার্যকর হয়, কার্যকর হয়। তারপরে হচ্ছে এই সংবিধানের হচ্ছে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ যে বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের মধ্যে কি আছে, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের মধ্যে হচ্ছে আমাদের একদম প্রথম থেকে শুরু করবেন, অনুচ্ছেদ হচ্ছে যেগুলো যেগুলো দেখবেন পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা আসছে, ওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে মৌলিক অধিকার কোন ভাগে আলোচনা করা হয়েছে, 3য় ভাগে, তারপরে নারী পুরুষের সমতা, আইনের দৃষ্টিতে সবাই সমান, এই টাইপের যে বিষয়গুলো আছে, যেগুলো যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছে, এই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো একবার দেখে যায়। যাই হোক, নির্বাচন কমিশন কত নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে, তো এই টাইপের যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। তারপর হচ্ছে সংবিধানের সংশোধনী, সংশোধনী, এই সংশোধনীগুলো একটু জেনে নিন। 17টা যে সংশোধনী হয়েছে, কোন সংশোধনীতে হচ্ছে কি হয়েছে, সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি ব্যবস্থা বিলুপ্ত হয়েছে, তো এই টাইপের যে বিষয়গুলো আছে, তাই না, এই যে বিষয়। যাই হোক, তো সংবিধানের হচ্ছে এই প্রথম দিকের যে ঘটনাগুলো আছে এগুলো সহ গুরুত্বপূর্ণ এই একটা পার্ট, এই একটা পার্ট, এবং হচ্ছে সংশোধনী সহ আরেকটা পার্ট, এই 3টা পার্ট মোটামুটি পড়লে সংবিধান ক্লিয়ার। তো যাই হোক, আমরা সংবিধান হচ্ছে তাহলে চলে যাচ্ছে, আমরা সংবিধান ছেড়ে হচ্ছে আমরা এরপরে হচ্ছে আমাদের সংবিধানের সাথে সাথে হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থার যেগুলো আছে, বিচার বিভাগ, আইন বিভাগ, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু জানতে হবে, সাংবিধানিক পদ আছে এগুলো আমাদের জানতে হবে। তাহলে এটা মুছে দিচ্ছি, তো এখান থেকে এগুলো গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা হচ্ছে তারপরে আমাদের হাতে কিন্তু আজকে অনেক আপডেট, আমরা যেহেতু রিভিশন ক্লাস, এই জন্য হচ্ছে যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এভাবে বলে যাচ্ছি। যাই হোক, এরপরে কি আছে, বাংলাদেশের নদ নদী, নদ নদীটা গুরুত্বপূর্ণ। এই নদ নদীর হচ্ছে উৎপত্তি স্থল, উৎপত্তি স্থল, তারপরে হচ্ছে শাখা নদী, শাখা নদী, তারপরে হচ্ছে আমাদের কি আছে সর্বশেষ যে আপডেট, বাংলাদেশের দীর্ঘতম নদী, দীর্ঘতম নদী, তারপর হচ্ছে ক্ষুদ্রতম নদী কি, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা, এগুলো জানেন আপনারা, গাঙ্গিনা। নদ নদী নিয়ে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। এরপর আমাদের উপজাতি, এই উপজাতিদের হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের হচ্ছে উৎসব, তাদের বিভিন্ন উৎসব, এই উৎসবটা আমাদের জানতে হবে।
চাকমাদের উৎসব কি, মারমাদের উৎসব কি, গারোদের উৎসব কি, তারপর হচ্ছে কারা কোন ধর্মাবলী, মুসলিম ধর্মাবলী পাঙ্গুন, তারপরে গারো মাতৃতাত্ত্বিক, পিতৃতাত্ত্বিক, এই যে বিষয়গুলো আছে উপজাতি থেকে আমাদের এগুলো আমাদের সুন্দর করে জানতে হবে। এরপরে হচ্ছে আমরা আমাদের বহুল আলোচিত এবং হচ্ছে আমরা যেটা পড়তে খুব একটা ভয় পাই সেই বিষয়টা, যেমন হচ্ছে আমাদের প্রাচীন আমল। এটা মুছে দিচ্ছি, নদ নদী উপজাতি। প্রাচীন আমলটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন আমল থেকে কিন্তু আমাদের বিভিন্ন সময় প্রশ্ন আসে। প্রাচীন আমল, প্রাচীন আমল, এই প্রাচীন আমল হচ্ছে ব্রিটিশ ইংরেজ শাসন, ইংরেজ শাসন থেকে শুরু করে একদম ব্রিটিশদের যা কিছু আছে সবকিছু আমাদের জানতে হবে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে বঙ্গভঙ্গ হয় কবে বলেন তো? বঙ্গভঙ্গ হয় 1905 সালে। লর্ড কার্জন কে করেন? লর্ড কার্জন, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এই বঙ্গভঙ্গ রদ হয় কবে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। এবং এই বঙ্গভঙ্গ রদে হচ্ছে কে করেন? বঙ্গভঙ্গ রদে হচ্ছেন লর্ড হার্ডিঞ্জ সুপারিশ করেন। লর্ড হার্ডিঞ্জ সুপারিশ করেন এবং হচ্ছে বঙ্গভঙ্গ রদ করেন হচ্ছে কে? রদ করেন হচ্ছে রাজা পঞ্চম জর্জ, তাই না? লর্ড হার্ডিঞ্জ হচ্ছে কি করেন? সুপারিশ করেন, সুপারিশ। এবং এই বঙ্গভঙ্গের ফলে হচ্ছে কি হয়? দুইটি নতুন প্রদেশের সৃষ্টি হয়। কি কি? পূর্ববঙ্গ এবং হচ্ছে আসাম। পূর্ববঙ্গ এবং হচ্ছে আসাম। এবং একই সাথে ঢাকা প্রথমবারের মতো বাংলাদেশের রাজধানী হয়। সরি, প্রথমবার তো 1660 সালে, এবং হচ্ছে এই যে এর ফলে কিন্তু ঢাকা কিন্তু রাজধানী হয় 1905 সালে, তাই না? পূর্ববঙ্গ এবং হচ্ছে আসাম, ঢাকা রাজধানী হয়। ঢাকা রাজধানী। ঢাকা বাংলাদেশের কতবার রাজধানী হয় এটা নিয়ে আমাদের রিলস আপডেট আছে। তারপরে এদের সময় হচ্ছে যে যতগুলো লর্ড আছে, এক এক লর্ড এক এক কাজ করেন। যেমন হচ্ছে কেউ কাগজি মুদ্রা প্রচলন করেন, পুলিশি ব্যবস্থা প্রচলন করেন, তারপরে হচ্ছে আর্ম অ্যাক্ট আইন প্রচলন করেন, বিভিন্ন বিষয়, সতীদাহ প্রথা, তারপরে হচ্ছে এই টাইপের যে বিষয়গুলো আছে। তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে কবে হচ্ছে বিতাড়িত হয় এই উপমহাদেশ, ভারত উপমহাদেশ থেকে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রাচীন আমলের যে হচ্ছে ইংরেজ শাসন আমল, তো এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ইংরেজ শাসন আমলের আগে বিভিন্ন সভ্যতা আছে, প্রাচীন সভ্যতা, আন্তর্জাতিক হোক এবং হচ্ছে বাংলাদেশ বিষয় বলে যে ইয়াটা হোক। প্রাচীন সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, এর পরবর্তী যে ঘটনা, তারপরে রাজাদের কিছু ইয়া আছে যে হচ্ছে পাল শাসনামল, সেন শাসনামল, এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু আমাদের সব জানতে হবে। তারপর হচ্ছে বাংলার মুসলিম শাসনামল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তারপরে পানিপথে যে তিনটা ইয়া হয়েছে, তারপরে দিল্লি সিংহাসন, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে মোটামুটি আমাদের প্রাচীন আমল। তো এগুলো সুন্দর করে একটু রিভিশন দেন, সময় কিন্তু বেশি লাগবে না, আর হচ্ছে খুব একটা কঠিনও না। সুন্দর করে প্রথম থেকে রিভিশনটা শুরু করেন, আশা করি হচ্ছে হবে। তারপর হচ্ছে একটা দুর্ভিক্ষ হয়, এই দুর্ভিক্ষটা হয় কবে? 76-এর মনন্তর, তাই না? এটা হয় কবে? একটু লিখতেছি, এটা একটু বলেন তো। 76-এর এটা হয় কবে? দুর্ভিক্ষ যেটা হয়, একটা হচ্ছে বাংলা সাল, একটা হচ্ছে ইংরেজি সাল। (1176) এটা কি বাংলা, আর হচ্ছে ইংরেজি কত? ইংরেজি হচ্ছে 1770 ইংরেজি সাল। এটা গুরুত্বপূর্ণ। তো এই টাইপের যে বিষয়গুলো আছে প্রাচীন আমল মোটামুটি কিভাবে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এই পর্যন্ত যদি হয় সব একটু কমেন্ট করে জানান। আমরা হচ্ছে আমাদের নেক্সট আপডেটে চলে যাচ্ছি। হ্যাঁ, 1176 একজন সঠিক উত্তর দিয়েছেন কে? অবুজ বালক ভাই। 1176 বাংলা 1176, ইংরেজি 1770। যাই হোক, হ্যাঁ
তো এই তো মোটামুটি প্রাচীন আমলটা আমরা হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। আমাদের হাতে সময় খুব কম, আমাদের আরো কিছু আপডেট বাকি আছে। সাম্প্রতিক বিষয় বলেন, অনেকে বলেন যে হচ্ছে গুরুত্ব দেন না। সাম্প্রতিক করেন কি হচ্ছে আগেকার সাম্প্রতিক, অনেকেই আমি দেখেছি 1-2 বছরের আগেকার সাম্প্রতিক পড়ে, এটা পড়ে কিন্তু কোনো লাভ হবে না। আপনার পরীক্ষার আগের দিন পর্যন্ত যেটা আছে ওটা আপনার সাম্প্রতিক, বা পরীক্ষার 3 দিন আগে, অন্তত পরীক্ষার 3 দিন আগে যে আপডেট গুলো আছে এগুলো সহ কিন্তু আপনার আপডেট জানতে হবে, নাহলে কিন্তু ঝামেলা। প্রশ্নপত্র কখন কি চেঞ্জ হয় না হয় আপনি জানেন না, কেউ জানেন না। যারা একমাত্র প্রশ্ন ইয়া করেন তারা জানেন, যে প্রশ্ন করেন সেই জানে না, আর তো আমি আপনি তো দূরের কথা। যাই হোক, এজন্য সাম্প্রতিক বিষয় গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বিষয় কিন্তু হচ্ছে সিলেবাসে কিন্তু লেখা থাকে না, কি থাকে জানেন? লেখা থাকে সমসাময়িক বিষয় বলি বা চলমান ঘটনা বলি। তো যেটা চলমান ঘটনা ওটা কিন্তু আপনার বুঝে নিতে হবে। তো এখানে কিন্তু সাম্প্রতিকের কথা বলছে, এবং হচ্ছে আপনি যখন সিলেবাস যখন দেখবেন তখন কিন্তু বলা আছে চলমান ঘটনা বলি বা সমসাময়িক বিষয়, তার মানে হচ্ছে সাম্প্রতিক। যাই হোক, এটা হচ্ছে আমরা মুছে দিচ্ছি। এরপর আমাদের সাম্প্রতিক সময়ে আমাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু হয়েছে। দেখেন, মধ্যপ্রাচ্যের অবস্থা কিন্তু খুব খারাপ, এবং এই মধ্যপ্রাচ্যের যে ইস্যুগুলো এগুলো কিন্তু হচ্ছে দীর্ঘদিন ধরেই কিন্তু আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই। মধ্যপ্রাচ্যের আমরা হচ্ছে আন্তর্জাতিক অংশে চলে যাচ্ছি। আমাদের তো হচ্ছে বাংলার মোটামুটি এগুলো তো গেলই। অর্থনীতি রিলেটেড হচ্ছে কিছু বিষয় কিন্তু আমাদের আছে, যেমন হচ্ছে একটু বলে দিচ্ছি। অর্থনীতি বিষয়টা হচ্ছে একটু পরে আলোচনা করছি। দেখেন, আমরা যেহেতু মধ্যপ্রাচ্যের কথা যেহেতু বললাম, মধ্যপ্রাচ্য আমরা ইন্টারন্যাশনাল অংশে চলে যাচ্ছি। যেমন হচ্ছে এই যে এই দেশ, তারপর হচ্ছে এই ক্যান্সার, তারপরে হচ্ছে এই যে এটা ফিলিস্তিন, এই 3টার খুঁটিনাটি যা আছে ভাই সব জানবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে ইউএসএ যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে এই যে এটা বিভিন্ন বিপ্লব হয়েছে। কমলা বিপ্লব হয় ইউক্রেনে কত সালে? 1910 সালে, তাই না? রুশ বিপ্লব হয় 1917 সালে। এই বিপ্লব এগুলো সব জানবেন। এই যে 3টা জিনিস, এই 3টা জিনিস ভাই খুব গুরুত্বপূর্ণ। এটার খুঁটিনাটি যা আছে সব জানতে হবে আপনার। যেমন হচ্ছে এই যে ফিলিস্তিন নিয়ে যা যা ইনফরমেশন আছে, কবে তাদের মাটিতে এটার প্রতিষ্ঠা হয়, ক্যান্সার প্রতিষ্ঠা হয় কবে, তারপর হচ্ছে ক্যান্সারের সাথে আরব বিশ্বের একটা সংঘাত হয়, 4টা সংঘাত হয়। আমি হচ্ছে উচ্চারণ করতে পারতেছি না যেহেতু হচ্ছে ফেসবুক ভাইলেশন ধরবে, এটা বললাম। এইটার সব খুঁটিনাটি জানতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে হচ্ছে আমাদের রিলস আপডেট কিন্তু আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়েছি। ফেসবুকে এগুলো নিয়ে কাজ করা যায় না, ভাইলেশন ধরে দেয়। ইউটিউবে হচ্ছে কয়েকদিন আগে একটা রিলস কিন্তু আপলোড কিন্তু দিয়েছি। তো যাই হোক, আর এই যে এটার এই মধ্যপ্রাচ্যের ক্যান্সারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, এগুলো আসলে বললে ফেসবুক ঝামেলা করে, এই জন্য হচ্ছে বলি না। তারপর হচ্ছে পার্লামেন্টের নাম কি? নেসেট। তারপর হচ্ছে গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ, আমান। এই মধ্যপ্রাচ্যের ক্যান্সারে এই 3টাই গুরুত্বপূর্ণ, আয়রন ডোম, নেসেট, মোসাদ বা আমান। তো যাই হোক, এইগুলো হচ্ছে ইউটিউবে মাঝে মাঝে রিলস বা হচ্ছে শর্টস আপডেট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে বেশি কথা আসলে বললে ঝামেলা করবে, ফেসবুক ঝামেলা করবে। যে কথা বলতেছে এটা হয়তো কথা বলতে পারবো না। যাই হোক, তো এই সংকটে যা যা আছে সব আমাদের জানতে হবে মোটামুটি। তারপর হচ্ছে আমাদের প্রণালীর যে বিষয়টা আছে, প্রণালী ভাই জানতে হবে। প্রণালী খুব গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী থেকে শুরু করে প্রণালীর একটা রিলস আপডেট কালকে সকাল 8টার সময় ইনশাল্লাহ দিব। প্রণালীটা গুরুত্বপূর্ণ। কোন প্রণালী কাকে সংযুক্ত করেছে, কাকে পৃথক করেছে, মানচিত্র দেখে দেখে এই প্রণালীগুলো শেষ করবেন। প্রণালী। তারপর হচ্ছে চলমান যে সমসাময়িক আরো যে ঘটনাগুলো, বিভিন্ন অর্গানাইজেশন, সংস্থা আছে, যেমন এই সংস্থার কথা তো আমি আসলে সবসময় বলি, তাই না? আমি সেটা মুছে দিচ্ছি। আমাদের বিভিন্ন সংস্থার কথা কিন্তু আমি কিন্তু সবসময় কিন্তু বলি। সংস্থা বাংলাদেশ বিষয় বলে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় ওটা আমাদের বাকি আছে, আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ওগুলো পড়াবো, ওগুলো জানবো। তো এই সংস্থাগুলোর মধ্যে আমাদের হচ্ছে এই যে ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ কয়টি? 10টি। তারপর হচ্ছে G20 এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 19টি দেশ। তারপর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন, আর একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ হচ্ছে কি? আফ্রিকান ইউনিয়ন যোগ দেয়। তারপরে হচ্ছে
ওপেক, ওপেকের বর্তমান সদস্য দেশ হচ্ছে কয়টি? 12টি। এগুলো তো হচ্ছে আপনাদের আপডেট কিন্তু দিয়ে দিয়েছি। সর্বশেষ ত্যাগ করে হচ্ছে অ্যাঙ্গোলা। তারপর হচ্ছে আর কি আছে? তারপর হচ্ছে NAM, ন্যাম। ন্যাম সম্মেলন খুব গুরুত্বপূর্ণ, 121টি দেশ বর্তমানে, 121টি। এবং সর্বশেষ যোগ দেয় হচ্ছে কি? দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান। আবার দেখেন এই ন্যাম সম্মেলন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু যোগদান করেছে। ন্যাম সম্মেলন এবং হচ্ছে ওআইসি, ন্যাম ওআইসি, এই দুটাই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরীক্ষায় আসতে পারে ন্যামের কততম সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেছে, বা হচ্ছে ওআইসির কততম সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দুটা গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করছে, এই জন্য এই দুটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যাই হোক, তারপর আমাদের আর কি আছে? এই যে এটা ন্যাটো, এটা তো ভাই আরো খুব গুরুত্বপূর্ণ। ন্যাটোর যা আছে সব খায় ফেলাবেন একদম। ন্যাটো নিয়ে যে কত আপডেট দিছি, 3-4টা রিলস দিছি, তারপর হচ্ছে বড় ভিডিও আছে, আমাদের লাইভ ক্লাস আছে আলাদা। এই সংস্থাগুলো নিয়ে একটা লাইভ ক্লাস কিন্তু করেছিলাম আমি পূর্বে, আপনারা সবাই জানেন। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি? সুইডেন। আমরা সকলে জানি সুইডেন যোগদান করে কবে? সুইডেন যোগদান করে হচ্ছে 7 মার্চ। 7 মার্চ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নেটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টি। নেটোর মুসলিম দেশ টেস যা আছে হাবিজাবি, এগুলো হচ্ছে আমরা কিন্তু আরো কয়েক মাস আগে কিন্তু দিয়েছি। এবং বর্তমানে দেখতেছি যে হচ্ছে আমার রিলস থেকে কিন্তু ডাটা চুরি করে অনেকে কিন্তু দিতেছে। এটা আসলে ব্যাপারটা খুব দুঃখজনক। আর আমার একটা ডাটা বের করতে বা হচ্ছে আমার একটা করতে আমার অনেক পরিশ্রম করতে হয়, অনেক করতে হয়, কিন্তু দেখতেছি যে আমার থেকে ডাটা অনেকে চুরি করতেছে। এটা ব্যাপারটা খুব দুঃখজনক। যাই হোক, লাইভটা যারা এখনো শেয়ার করেনি তারা একটু শেয়ার করে দেন। তো এই সংস্থাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। এরপরে হচ্ছে যেটা বললাম যে হচ্ছে আমাদের জাতিসংঘের একটা বিষয় আছে, জাতিসংঘ রিলেটেড যা কিছু আছে সব আমাদের জানতে হবে। জাতিসংঘ, 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 তারপর বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থা, জাতিসংঘের যা আছে খুঁটিনাটি, 7 জন মহাসচিব, তারপর হচ্ছে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়, গঠিত হয়, তারপর হচ্ছে সংস্থা, এই বিষয়গুলো আছে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন পার্লামেন্ট, আইনসভা, আইনসভা, তারপর হচ্ছে বিভিন্ন দেশের আইনসভা, তারপর হচ্ছে বিমান সংস্থা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আপডেট ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। যাই হোক, এরপর হচ্ছে বাংলাদেশের কিছু কিছু টপিকস আমি হচ্ছে বাদ দিয়েছিলাম, ওগুলো আমরা ইনশাল্লাহ কিছু কিছু জানবো এখন। তারপরে দেখেন আমাদের হচ্ছে নোবেল পুরস্কার গেল, তাই না? নোবেল পুরস্কার, নোবেল, নোবেল, এই নোবেল পুরস্কার গুরুত্বপূর্ণ। বিভিন্ন পুরস্কার, অস্কার পুরস্কার গেল। এই পুরস্কার আন্তর্জাতিক এবং হচ্ছে বাংলাদেশ দুইটাই গুরুত্বপূর্ণ। আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের সালতাভাবে যেটা আছে ওইটা আবার একটু রিভিশন দেন, অনেকে কিনেছেন, এবং ওইটা হচ্ছে A to Z সম্পূর্ণ রিভিশন দেন। বিগত কয়েক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম পাতা এবং দ্বিতীয় পাতা খুব সুন্দর করে পড়ে ফেলেন সাম্প্রতিকের জন্য। তারপর হচ্ছে খেলাধুলা, দেখেন খেলাধুলা, খেলাধুলা এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হোক আর হচ্ছে আন্তর্জাতিক হোক, খেলাধুলার কি? ক্রিকেট, তারপর হচ্ছে ফুটবল, ফুটবল আগাম বার্তা, যেমন হচ্ছে পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2030 সালে শতবর্ষী ফুটবল বিশ্বকাপ। 6টি দেশের 3 মহাদেশ, তাই না? 6 দেশ 3 মহাদেশ, অর্থাৎ ফুটবল বিশ্বকাপের 100 বছর পূর্তি। তারপর হচ্ছে 2034 সালে কোথায় হবে? 34 সালে হবে হচ্ছে সৌদি আরব, সৌদিতে হবে। তারপরে 2026 সালে, 26, 30 আর হচ্ছে 34, 26 সালে হবে কোথায়? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। এগুলো নিয়ে হচ্ছে বলছি যদিও আগে, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, মানে হচ্ছে আগাম বার্তা যেগুলো আছে, কানাডা, মেক্সিকো, মেক্সিকো। ফুটবল বিশ্বকাপ প্রথম হয় কবে? 1930 সালে। কে জিতে? উরুগুয়ে জিতে। যাই হোক, সেরকম হচ্ছে ক্রিকেটেও, ক্রিকেটের হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে ODI, একটা হচ্ছে T20। নেক্সট পরবর্তী বিশ্বকাপ, ODI বিশ্বকাপ কোথায় হবে? পরবর্তী T20 বিশ্বকাপ এই 2024 সালে T20 বিশ্বকাপ হবে। এবং এখানে কিন্তু প্রথম উগান্ডা প্রথমবারের মতো কিন্তু T20 বিশ্বকাপ খেলবে, উগান্ডার জন্য বড় একটা পাওয়া। এই T20 বিশ্বকাপ কোথায় হবে বলেন তো? এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র। এই পরবর্তী যে আগাম কথাগুলো আছে, তারপর হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক যেগুলো আছে, এই টাইপের যেগুলো আছে সব আমাদের জানতে হবে। যুক্তরাষ্ট্র আর হচ্ছে কোথায়, কি যেন বললাম? ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিজ, যুক্তরাষ্ট্র আর হচ্ছে কোথায়? ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী 2024 সালে T20 বিশ্বকাপ। তো এই তো, তারপর হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক, এই অলিম্পিক, এই আগাম বার্তাগুলো সব কিন্তু জানবেন। এই তো,
তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। নোবেল পুরস্কার দেখেন, নোবেল পুরস্কারের পাশাপাশি আমাদের বাংলাদেশ বিষয়গুলির যে অংশটা, যেমন হচ্ছে বাংলাদেশের কি 21 পদক, তারপর হচ্ছে আর কি আছে, স্বাধীনতা দিবস পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, হ্যাঁ বাংলা একাডেমি পুরস্কার, এই টাইপের যা আছে, তারপর অস্কার পুরস্কার গেল আমাদের, ইন্টারন্যাশনাল অস্কার পুরস্কার, এগুলো আমাদের সব ইনশাল্লাহ জানবেন। একটু সুন্দর করে রিভিশন দিলে ইনশাল্লাহ পারবেন, আপনারা তো পারেন এবং হচ্ছে এগুলো আপনাদের পড়া আছে। যাই হোক, এটা মুছে দিচ্ছি। এরপরে বাংলাদেশের অর্থনীতি রিলেটেড থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে। অর্থনীতি দেখেন, অর্থনীতির যত সমীক্ষা আছে, এই বাজেট থেকে শুরু করে 2023-24 সালের বাজেট, অর্থনীতিটা খুব গুরুত্বপূর্ণ। অর্থনীতি দেখেন, বাজেট, তারপর হচ্ছে বাংলাদেশের এই বাজেটে হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হার কত, তারপর হচ্ছে মূল্যস্ফীতির হার কত, তাই না, কোন খাতে সর্বোচ্চ, বেশি, কম, এই টাইপের যে বিষয়গুলো আছে, বাজেট নিয়ে কিন্তু আমাদের রিল সাবজেক্ট আছে, সব বিষয় নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের রিল সাবজেক্ট আছে। তারপর হচ্ছে অর্থনীতি কিছু ফসল আছে, বাংলাদেশের হোয়াইট গোল্ড, ব্ল্যাক গোল্ড, তারপর হচ্ছে প্রধান অর্থকরী ফসল, এই টাইপের যেগুলো আছে এগুলো। ব্ল্যাক গোল্ড কি বলেন তো, বিএলএসসি কে ব্ল্যাক গোল্ড বলা হয় কাকে? ব্ল্যাক গোল্ড বলা হয় হচ্ছে চিংড়িকে, হোয়াইট গোল্ড, দুঃখিত, হোয়াইট গোল্ড, WSIT, হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে, ব্ল্যাক গোল্ড বলা হয় হচ্ছে তেজস্ক্রিয় বালু। তারপরে হচ্ছে দ্বীপ টিপ যা আছে, একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী, এগুলো হচ্ছে পাহাড়ি দ্বীপ। তারপর হচ্ছে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কোথায়? মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়, ইউরেনিয়াম, মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়, এগুলো গুরুত্বপূর্ণ। মৌলভীবাজার এগুলো দিয়ে দিতে পারে যেহেতু অর্থনীতি রিলেটেড। তারপর হচ্ছে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমাদের হচ্ছে মোট 8টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এই পর্যন্ত দেওয়া হয়েছে, মোট 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পর্যন্ত দেওয়া হয়েছে। তো কত সাল থেকে কত সাল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত, এগুলো আমাদের জানতে হবে। এরপর হচ্ছে আমাদের আর কি আছে, আমাদের হচ্ছে এসডি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, SDG, এটা আমাদের জানতে হবে। SDG-র লক্ষ্যমাত্রা কত, তারপরে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তারপরে হচ্ছে আমাদের আর কি আছে, এই রিলেটেড যা কিছু আছে আমাদের মোটামুটি সব জানতে হবে। যাই হোক, অর্থনীতি রিলেটেড এই টাইপের এই বিষয়গুলো। তারপর হচ্ছে আমাদের এটা মুছে দিচ্ছি। এটা এখন দেখেন, সাম্প্রতিকের বা হচ্ছে মেগা প্রজেক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মেগা প্রজেক্ট নিয়ে আসতে পারে এবং হচ্ছে সাম্প্রতিক বা হচ্ছে এই বছরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ কিছু অর্জন কিন্তু করেছে। আমরা এখন এগুলো জানবো, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। যারা আছেন সবাই শেষ পর্যন্ত থাকেন। সবাই যারা এখনো লাইভটা শেয়ার করেনি তারা দ্রুত লাইভটা শেয়ার করে দিন। এটা মুছে দিচ্ছি। এরপর আর কি আছে দেখেন, বাংলাদেশের যত মেগা প্রজেক্ট আছে, ভাই মেগা প্রজেক্ট নিয়ে তো আমার রিলস আপডেটটা আলহামদুলিল্লাহ আছে, এবং হচ্ছে আমি কিন্তু যখনই কোনো মেগা প্রজেক্ট হয়েছে আমি কিন্তু রিলস আপডেট দিয়ে দিয়েছি। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমাদের জানতে হবে, বিদ্যুতের খুব হচ্ছে ঝামেলা চলতেছে দেশে, তাই না, লোডশেডিং হচ্ছে বারবার। যাই হোক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা খুব গুরুত্বপূর্ণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইটা নিয়ে ভাই আমার হচ্ছে বড় ভিডিও আপডেট আছে, রিলস আপডেট আছে কয়েক মাস আগে, এবং হচ্ছে লাইভ ক্লাসে কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আমি জাস্ট বলে যাচ্ছি, চাইলে আগের থেকে দেখে নিতে পারেন। বাংলাদেশ রূপপুর পরমাণু ব্যবহারে কততম? 33তম। এটা হচ্ছে কার সহায়তায়? রাশিয়ার সহায়তায়। এবং জ্বালানি সরবরাহ করেছে কে? রাশিয়ার রোসাটম। তো এই তো। তারপর হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, ভাই বাংলাদেশের যত বিদ্যুৎ কেন্দ্র আছে সবকিছু নিয়ে কিন্তু আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের আপডেট কিন্তু দিয়েছি। বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমাদের আছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে প্রধান জ্বালানি কি? ইউরেনিয়াম। অ্যাটম স্ট্রাই এক্সপোর্ট, রাশিয়া নির্মাণকারী প্রতিষ্ঠান। তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপর হচ্ছে রামপাল
রামপাল। তারপরে দেখেন আমাদের আরো কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে আমাদের গভীর সমুদ্র বন্দর আছে, বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, প্রথম গভীর সমুদ্র বন্দর, দেখেন এগুলো নিয়ে কিন্তু আমাদের কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আপডেট আছে। আমাদের হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলো, মেগা প্রজেক্ট গুলো ভাই খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ওই যে আগে যেটা বললাম বঙ্গবন্ধু টানেল, তাই না, বঙ্গবন্ধু টানেলটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে নিন, এগুলো হচ্ছে আমার রিলস আপডেটে কিন্তু দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের আর কি আছে, মেট্রো রেল প্রকল্প, বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্প, এগুলো কিন্তু হচ্ছে আমাদের ভিডিও, বড় ভিডিও, রিলস দুইটা কিন্তু দেওয়া আছে। এমআরটি লাইন 6, এমআরটি লাইন 6, বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের নাম কি, এমআরটি লাইন 6। তারপর হচ্ছে আর কি কি আছে আমাদের হচ্ছে মেগা প্রজেক্টের আর কোনো কিছু বাদ আছে কিনা, আমাদের হচ্ছে সাম্প্রতিকের আরো কিছু বিষয় হচ্ছে দেখাচ্ছি। এটা গেল মেগা প্রজেক্ট গেল। সাম্প্রতিকের আরো কিছু বিষয় যেমন হচ্ছে সার্বজনীন পেনশন ব্যবস্থা, এটা ভাই খুব গুরুত্বপূর্ণ, নতুন একটা স্কিম যোগ হয়েছে সার্বজনীন পেনশন, এটা নিয়ে আমাদের রিলস আপডেট আছে, একটু দেখে নিন, বেশি সময় লাগবে না। 30 সেকেন্ডের একটা রিলস ভিডিও দেখতে কত সময় লাগবে, আপনার 5 মিনিট দেখলে আপনি হচ্ছে মেলা অনেকগুলা রিলস দেখতে পারবেন, 10টা রিলস দেখতে পারবেন। 10টা রিলস দেখে যদি আপনার একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়ে, তাহলে খারাপ কি, ইনশাল্লাহ আশা করি পাবেন। তো সার্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে হচ্ছে আমাদের রিলস আপডেট কিন্তু দেওয়া আছে। স্কিম কয়টি, স্কিম কিন্তু হচ্ছে 5টি, আগে ছিল 4টা, এখন হচ্ছে 5টি। সুরক্ষা, সমতা, প্রবাস, প্রগতি, তাই না, এগুলো আমরা বলছি, এগুলো হচ্ছে আমাদের ক্লাসে, আগের ক্লাসগুলোতে বলছি, জাস্ট হচ্ছে যেহেতু রিভিশন এটা বলে গেলাম। তারপর হচ্ছে আমাদের আর কি আছে, আমাদের হচ্ছে এলডিসি, স্বল্পোন্নত দেশ, বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কয়টি, এলডিসি ভুক্ত দেশ হচ্ছে 45টি, এবং সর্বশেষ হচ্ছে ভুটান বের হয় 13 ডিসেম্বর। ভুটান হচ্ছে কি এলডিসি থেকে বের হয়। বাংলাদেশ এলডিসি থেকে বের হবে কবে, 2000, আচ্ছা বলেন, এটা বলেন, বাংলাদেশ এলডিসি থেকে কবে বের হবে, এটা আপনারা বলেন, দেখি কে সঠিক উত্তর দেয়। বাংলাদেশ এলডিসি থেকে বের হবে কবে, অনেকক্ষণ আপনাদের কমেন্ট কিন্তু মানে হচ্ছে পড়া হয় নাই, দেখি সঠিক উত্তর দেয় কে। হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, 26, হ্যাঁ 2026 সালের কবে, 2026 সালের হচ্ছে 24শে নভেম্বর, 2026 সালের 24শে নভেম্বর, 2026 সালের 24শে নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। তারপরে বাংলাদেশের মোট অধরা সংস্কৃতি কয়টি, এখন অধরা সংস্কৃতি আছে হচ্ছে, অধরা সংস্কৃতি হচ্ছে 5টি। সর্বশেষ কি, ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র কিন্তু অধরা সংস্কৃতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রথম অধরা সংস্কৃতি কোনটি, বাউল সঙ্গীত, জামদানি, বাউল, এই টাইপের, এগুলো কিন্তু আমাদের হচ্ছে আমরা কিন্তু রিলস আপডেটে কিন্তু দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে জিআই, ভাই জিআই পণ্য নিয়ে যে কন্ট্রোভার্সি হইলো মাঝে, মানে হচ্ছে একদম পাগল করার মতো। দেখেন জিআই এর এই কন্ট্রোভার্সি দেখে হাইকোর্টও বিবৃত হয়ে গেছে, এবং হচ্ছে তারা বলছে যে হচ্ছে এটা নির্দেশনা দিয়েছে যে আমাদের খুব দ্রুত আমাদের হচ্ছে যে যে জিআই পণ্যের আছে তালিকা আছে ওটা দিতে বলছে হাইকোর্ট। যাই হোক, দেখেন এই জিআই পণ্যের মানে হচ্ছে এটা স্বীকৃতি দেয় ইন্টারন্যাশনাল ভাবে হচ্ছে উইপো, এবং বাংলাদেশের স্বীকৃতি দেয় হচ্ছে শিল্প মন্ত্রণালয়, পেটেন্ট, ট্রেডমার্ক ও ডিজাইন অধিদপ্তর বা ডিপিডিটি যেটা বলে, ডিপিডিটি, এটা নিয়ে অনেক কথা বলছি, ডিপিডিটি। তো এ হচ্ছে কি স্বীকৃতি দেয়, এটা হচ্ছে বাংলাদেশের, এবং উইপো হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি, জামদানি শাড়ি, তারপর হচ্ছে ইলিশ দ্বিতীয়, খেসাপতি আম হচ্ছে তৃতীয়, এবং 21টি, দেখেন 21টি হচ্ছে নিবন্ধিত বা হচ্ছে উইপো স্বীকৃত হচ্ছে 21টি, এবং বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে এই শিল্প মন্ত্রণালয় দিছে, কিন্তু উইপো থেকে এখনো কোনো কিছু করা হয় নাই, মানে নিবন্ধন এখনো কিন্তু পায় নাই, কিন্তু ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধিদপ্তর, পেটেন্ট, ট্রেডমার্ক ও ডিপিডিটি অধিদপ্তর কিন্তু ঘোষণা দিয়েছে, কিন্তু হচ্ছে নিবন্ধিত হয় নাই, এবং উইপো থেকে নিবন্ধিত হচ্ছে 21টি। তো যাই হোক, এই ধরনের কন্ট্রোভার্সি প্রশ্ন কিন্তু খুব কম আসে, কিন্তু কোনগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে উইপো, শিল্প মন্ত্রণালয়, ডিপিডিটি,
তাই না? এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, যে পণ্য নিয়ে আমাদের কিন্তু আপডেট কিন্তু দেওয়া হয়েছে। এরপরে আর কি আছে আমাদের? জিআই গেল, সার্বজনীন পেনশন, স্বল্পোন্নত দেশ, অধরা সংস্কৃতি। আর কি আছে আমাদের? মনে হয় আর কোনো কিছু বাদ মোটামুটি নাই। যাই হোক, আর যে অর্গানাইজেশন বা যে সংস্থাগুলোর কথা বললাম, ন্যাটো, তারপরে হচ্ছে ব্রিক্স, G20, এই সম্মেলনের এই সংস্থাগুলোর পরবর্তী সম্মেলন কোথায় কোথায় অনুষ্ঠিত হবে এগুলো সব আমাদের জানতে হবে। এগুলো সব আমরা ইনশাল্লাহ জানবো। তো যাই হোক, তাহলে একটু রিভিশন দিই। সার্বজনীন পেনশন ব্যবস্থার বর্তমান স্কিম হচ্ছে 5টি, স্বল্পোন্নত দেশ বর্তমানে 45টি, সর্বশেষ বের হয় ভুটান। বাংলাদেশ বের হবে 2026 সালের 4 নভেম্বর। বাংলাদেশের মোট অধরা সংস্কৃতি হচ্ছে 5টি, সর্বশেষ রিক্সা ও রিক্সার চিত্র। যে পণ্যের ইন্টারন্যাশনাল স্বীকৃতি দেয় উইপো, বাংলাদেশের পক্ষে স্বীকৃতি দেয় শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট ট্রেডমার্ক বা ডিপিডিটি অধিদপ্তর। নিবন্ধিত যে পণ্য বর্তমানে আছে হচ্ছে 21টি। এই তো এই সাম্প্রতিক বিষয়গুলো। এরপরে হচ্ছে যেটা বলছিলাম যে যে সংস্থাগুলো আছে এগুলোর পরবর্তী সম্মেলনগুলো কোথায় অনুষ্ঠিত হবে এগুলো জানতে হবে। পরবর্তী সম্মেলন যেমন হচ্ছে ব্রিক্সের পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, G20 পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, এগুলো সম্বন্ধে জানতে হবে। তারপর আমাদের সর্বশেষ এখানে 3টা, ইরান, মধ্যপ্রাচ্যের ক্যান্সার, আর হচ্ছে কি লিখেছিলাম, ফিলিস্তিন লিখেছিলাম। তো এইখানে হচ্ছে যে ICC, ICJ, এটা খুব গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই দুটার পার্থক্য বা হচ্ছে এই দুটা বর্তমানে খুব চর্চায় আছে। এবং হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার, এটার বিরুদ্ধে কিন্তু হচ্ছে ICJ-তে হচ্ছে কিন্তু মামলা করছে কোন দেশ বলেন তো? মামলা করেছে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এটা গুরুত্বপূর্ণ, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা, এটা গুরুত্বপূর্ণ। যাই হোক, এই তো মোটামুটি। তো আর কি আছে আমাদের? তো মোটামুটি আর কিছু নাই, অনেক কিছু জানালাম, অনেক কিছু পড়ালাম আজকে। আছেন নাকি ক্লাসে? আপনারা কে কে আছেন দেখি তো, সবাই একটু রেসপন্স করেন। না আসলে আপনাদের সাথে কথা বলার ওভাবে সময় আজকে হয় নাই। এই বিষয়ে বলেছেন ভাই পরবর্তী সম্মেলনগুলো কোথায় হবে একটু বলে দেন ভাই। অর্গানাইজেশন অনেকগুলো আছে আমাদের, আপনি একটু হচ্ছে কষ্ট করে আমাদের ভিডিওস অপশনে গেলে বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা দেখতে পাবেন, এবং ওইটা যদি দেখেন 1 ঘন্টা, তখন আপনি সংস্থার বিস্তারিত সব আলোচনা করা আছে। পরবর্তী সম্মেলন কোথায় হবে, তারপর হচ্ছে কখন কি হয়েছে না হয়েছে, সব কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করা কিন্তু হয়েছে। যাই হোক, এই জন্য হচ্ছে এখন যেহেতু সময় স্বল্পতা, আসলে দেখানো ভাবে সম্ভব না। আমি জাস্ট বলে দিয়েছি, আপনারা একটু দেখে নিন। যাই হোক, আজকে ইনশাল্লাহ অনেক কথা বললাম আপনাদের সাথে, বা হচ্ছে ভালোই চেষ্টা করলাম যে আমার যতটুকু সাধ্য আছে এটা সুন্দর একটা রিভিশন। আশা করি বাংলাদেশ এবং আন্তর্জাতিক উপরে মোটামুটি ভালো একটা রিভিশন আপনাদের হয়েছে। এবং বাদ বাকি যে অংশগুলো আছে সব হচ্ছে পরবর্তী যে পরীক্ষা কিন্তু আছে, পরীক্ষার মোটামুটি 1 দিন থাকুক বা হচ্ছে 1.5 দিন থাকুক, যাই থাকুক, আপনারা হচ্ছে সুন্দর করে আবার একটু রিভিশন দেন, একদম প্রথম থেকে সুন্দর করে রিভিশন দেন ভাই। বাজারে অনেক ছোট ছোট সাজেশন বই পাওয়া যাবে, বা হচ্ছে বলবে যে হচ্ছে শীট নাও আমাদের 20 টাকা 50 টাকা, ওই শীটের সাজেশন, ওইটা ভাই কখনো ফলো করেন না। আমি আবারও বলতেছি, আপনি কি করবেন, এখন সিলেবাস দেখে সুন্দর করে একটা রিভিশন দিয়ে যান। এই সাধারণ জ্ঞান অংশটুকু প্রথম থেকে ধরেন, প্রাচীন ইতিহাস থেকে ধরেন, বা হচ্ছে ভাষা আন্দোলন থেকে শুরু করেন, একদম শেষ পর্যন্ত রিল্যাক্সে রিভিশন দিয়ে যান, সাম্প্রতিক সহ সুন্দর একটা রিভিশন দিয়ে যান। যেমন হচ্ছে আজকে হচ্ছে আমি যেভাবে একদম প্রথম থেকে শুরু করলাম, এভাবে সুন্দর একটা রিভিশন দিলে ইনশাআল্লাহ আশা করি সাধারণ জ্ঞানে ভালো করা সম্ভব। আর বিগত সালে যত প্রশ্ন আছে সব ব্যাখ্যা সহকারে সলভ করবেন। আর সামনে হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা, তারপরে হচ্ছে জিএসটি এর ভর্তি পরীক্ষা। ইনশাআল্লাহ জিএসটি এর বিষয় তো হচ্ছে মৌলিক জিকের যে বিষয়, আমাদের 26 তারিখে পরীক্ষার পরে আমাদের হচ্ছে বাকি যে হচ্ছে 6 থেকে 7 দিন থাকবে, আমরা ইনশাআল্লাহ জিএসটি রিলস আপডেট দিব, আশা করি থাকবেন। এবং তারপর হচ্ছে নার্সিং যে ইয়াটা আছে, নার্সিং এর কথা আমি সবসময় বলি যে হচ্ছে কি করতে হবে, আপনাদের বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে সলভ করেন, এটা হচ্ছে বেস্ট অ্যাওয়ে এই মুহূর্তে আপাতত। আর সাজেশন এখন আপাতত যেহেতু হচ্ছে আমাদের সামনে অনেকগুলো পরীক্ষা আছে, তো এই বিষয়গুলো হচ্ছে একটু দেখেন। মুশফিকুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তো শেষ হয়ে গেছে ক্লাস, যদিও কতটুকু আসলে পারছি সেটা আসলে যারা যারা সাথে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আসলে করতে পারেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। আমরা হচ্ছে এখনই আমাদের ক্লাস তো শেষই, মোটামুটি শেষ করে দিচ্ছি আর কি, কেটে দিচ্ছি।
জিএসটির উপরে লাইভ ক্লাস একটা আমাদের অর্থনীতি নিয়ে একটা হয়েছে। আসলে জিএসটির মৌলিক জিকে একটা নাস্তিক একটা জিনিস, মানে হচ্ছে একদম হজবরলা করে একদম হচ্ছে পেঁচাগুলাই ফেলাইছে। এখন কোনটা থেকে পোলাপান কোনটা করবে সেটাই বুঝতেছে না। যেমন কেউ কার অর্থনীতি নাই, তাই না, কারো হচ্ছে ইতিহাস নাই, কারো পরিণতি নাই। এখন দেখা গেল যে হচ্ছে অর্থনীতি যে লোকের নাই সেই লোকের উপরে তো মাথায় অনেক চাপ, অর্থনীতি নিয়ে কি করবে না করবে, মানে এই জন্য হচ্ছে রিল্যাক্স। আপনি বিগত সালের যে 3টা প্রশ্ন আছে 3টা প্রশ্ন সুন্দর করে রিভিশন দেন এবং বিগত সালের বোর্ড প্রশ্ন যা আছে সব সুন্দর করে পড়ে ফেলেন, বোর্ড প্রশ্ন যেগুলো আছে। যাই হোক, এরপর হচ্ছে অনেক অনেক ইয়া বলতেছেন। মোহাম্মদ ফারাবি ইহসান, আজকে ফার্স্ট ক্লাস দেখলাম আপনার, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ধন্যবাদ ভাই ফারাবি ভাইকে। যারা যারা যুক্ত আছেন সকলের প্রতি আমি আসলে আপনাদের ভালোবাসার প্রতিদিন আমি আসলে কিভাবে দিব, যাই হোক আমি চেষ্টা করছি আপনাদের নিয়ে কাজ করার জন্য সাধারণ জ্ঞানের, এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের কিন্তু রিলস আপডেট কিন্তু দেওয়া হচ্ছে। আজকে কিন্তু মোটামুটি 2টা রিলস কিন্তু আপডেট দেওয়া হচ্ছে, কালকে ইনশাআল্লাহ 3টা রিলস আপডেট দিব, যেহেতু আমাদের পরশুদিন পরীক্ষা আছে একটা, আমরা সকলে জানি। এবং সময় থাকলে, হাতে সময় থাকলে রিলস আপডেট গুলো অন্তত সর্বোচ্চ কয় ঘন্টা লাগবে আমার রিলস যদি সব মোটামুটি শেষ করেন, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা লাগবে। আপনি 4 ঘন্টা রিলস দেখে ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা রিভিশন টাইপের কোনো কিছু হয়ে যাবে। তো আমি সবসময় বলি যে হচ্ছে আমি একটু রিভিশন টাইপের বা হচ্ছে আপনাদের সাধারণ জ্ঞানটা একটু বুস্ট হতে বা হচ্ছে প্রস্তুতি নিতে সহায়ক হিসেবে কাজ করছি। এবং মেন সহায়ক এটা কিন্তু আপনার নিজের পড়তে হবে, নিজের বই দেখে দেখে সিলেবাস দেখে দেখে নিজের শেষ করতে হবে, নিজের পড়া নিজেকে শেষ করতে হবে। আমি কিন্তু শেষ